আলোচনা করতে চাচ্ছি ডিজাইন কম্পিটেন্সি বেজ অ্যাসেসমেন্ট। এই সিবিএলএম এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ডিটারমাইন দি ফোকাস অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট কিসের উপরে ফোকাস করে, গুরুত্ব দেয়, দৃষ্টি দেয় কিসের উপরে, সেটাকে বুঝতে পারা। এরপরে প্ল্যান অ্যান্ড অর্গানাইজ অ্যাসেসমেন্ট প্রসেস। অ্যাসেসমেন্টের যে প্রসেসগুলো আছে সেগুলো প্ল্যান করা, আয়োজন করা। এরপরে প্রিপেয়ার অ্যাসেসমেন্ট প্ল্যান, অ্যাসেসমেন্ট প্ল্যান করা, ওই যে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সে আমরা যেটা করব। আর সর্বশেষ আমরা যেটা করব সেটা হচ্ছে ডিজাইন অ্যান্ড ডেভেলপ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট আমরা ডিজাইন করব। কিন্তু আপনারা যারা অ্যাসেসমেন্টে বসেছেন অথবা ইতিপূর্বে বিটিইবির অ্যাসেসমেন্ট অংশ করেছেন, তারা সেখানে কি শুনেছেন? অ্যাসেসমেন্ট টুলস শুনেছেন নাকি ইনস্ট্রুমেন্ট শুনেছেন? নাকি কিছুই শুনেননি? অ্যাসেসমেন্টের যে কাগজপত্র অ্যাসেসর নিয়ে আসে সাথে করে, সেগুলো কি? অ্যাসেসমেন্ট টুলই তো বলি আমরা, নাকি? কিন্তু এখানে বলা হচ্ছে আমরা ডিজাইন করব, ডেভেলপ করব অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। তাহলে এই যে ঝামেলা হয়ে গেল একটা, এই দুইটা তাহলে রিলেশন করতে হবে যে টুল থেকে ইনস্ট্রুমেন্ট কিভাবে হবে। আপনারা কেউ কি জানেন টুলস আর ইনস্ট্রুমেন্টের মধ্যে পার্থক্য? কেউ জানেন না? কেউ একজন তো জানেন হয়তো, একটু মাথা খাটান। হ্যাঁ হ্যাঁ, এটা স্কিলে পড়াই আমরা, এটা টুলস ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ হ্যাঁ, যেমন হ্যামার, স্ক্রুড্রাইভার ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট আচ্ছা, ভেরি গুড। আপনার ধারণা বলেছেন, আমরা এটা গ্রহণ করব কি না সেটা পরে বুঝতেছি। আর কেউ বলবেন নাকি এই বিষয়ে? ইনস্ট্রুমেন্ট টুলস রিলেশন আমরা করতে চাই। হ্যাঁ, আচ্ছা। ওই যেমন ধরেন ড্রিল মেশিন, ড্রিল মেশিন, তো ড্রিল মেশিন থেকে তো আমরা পাওয়ার টুল বলি, তো ইনস্ট্রুমেন্ট হলো না। আচ্ছা, আর কোনো ধারণা, আর কোনো ধারণা বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, জি জি জি, সেটাই তো। হ্যাঁ, রিলেশন হচ্ছে না, রিলেশন হচ্ছে না। আচ্ছা, এখন এইটুকু এইটুকু সময়ের মধ্যে আমাদের একটা বিষয় পড়া হয়ে গেছে, সেটা কি কি বলতে পারবেন? একটা 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 মেথড আমরা ফলো করেছি এই সময়ের মধ্যে। সেটা হচ্ছে আপনারা একটা বিষয়ের হয়তো পড়াশোনায় এটা জানা নাই, পড়াশোনায় এই বিষয়ে আমাদের ধারণা নাই, কিন্তু আমরা বলেছি উত্তর দেওয়া লাগবে। এই যে কোনো ধারণা না থাকা বিষয়ে যখন কোনো লার্নারকে প্রশ্ন করা হয়, তখন তার ব্রেনের ভিতরে একটা সিগন্যাল তৈরি হয় যে আমাকে এখন চিন্তা করতে হবে, চিন্তা করে কিছু একটা বের করতে হবে, কিছু একটা উত্তর দিতে হবে। এই যে সময় ব্রেন থেকে যা বের হয়, এই প্রসেসটাকে বলা হয় ব্রেন স্টর্মিং। এই শব্দটা অবশ্যই অনেকে শুনেছেন অনেক জায়গায়। হ্যাঁ, ব্রেন স্টর্মিং বলে। হ্যাঁ, এটা লার্নিং এর একটা পদ্ধতি। যে আপনি কাউকে কোনো এক জায়গায় নিয়ে যায়, যদি বলেন যে ঠিক আছে এটা এইভাবে এই কাজটা করা লাগবে, কিভাবে করে একটু চিন্তা করে দেখেন, এই যে চিন্তা করার যে সুযোগ দিলেন, এই চিন্তা করে কোনো কিছু বের করার পদ্ধতি হচ্ছে ব্রেন স্টর্মিং লার্নিং। হ্যাঁ, তাহলে আমরা তখন ব্রেন স্টর্মিং করেছি, কিছু একটা বের হয়েছে। হ্যাঁ, আপনারা বলেছেন কাজ করার যন্ত্রপাতিগুলোকে টুল বলি, আবার পাওয়ার দিয়ে যেটা চলে সেটা ইনস্ট্রুমেন্ট বলি। এখন মূল কথা হচ্ছে টুল, যেটা টুল সেটা হচ্ছে যন্ত্রপাতি বা যন্ত্র। আর যদি অনেকগুলো টুলকে আমরা একসাথে বলি, তাহলে সেটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট। এরকম অনেক জিনিস আমরা ব্যবহার করি। যেমন ধরেন কোনো একটা যন্ত্র দিয়ে শুধু কাটা যায়। হ্যাঁ, কিন্তু এরকম একটা যন্ত্র যদি পাই আমরা, যেটা দিয়ে কাটা যায়, মাপও দেওয়া যায়, ছিদ্র করা যায়,
জয়েন করা যায়, একটা যন্ত্র দিয়ে অনেক কাজ করা যায়, তখন ওই যন্ত্রের নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে? যেমন আমরা যে সকল মিটার ব্যবহার করি, দেখা যায় একই মিটারের ভিতরে ওহম মিটার, এরপরে ভোল্ট মিটার, এরপরে এর মধ্যে আছে হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, এর সাথে আবার এই ডায়োড মাপার যন্ত্র আছে, ক্যাপাসিটর মাপার যন্ত্র আছে, অনেক কিছু করা যায় একটা মিটার দিয়ে। তখন এই মিটারটাকে আমরা বলি ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে? কিন্তু শুধু একটা ভোল্ট মিটার, তখন আমরা বলি এটা টুল। ঠিক আছে? শুধু এই অ্যাম্পিয়ার মিটার, এটা টুল। ঠিক আছে? শুধু স্ক্রুড্রাইভার, সেটা টুল। শুধু এই রেঞ্জ, সেটা টুল। কিন্তু যদি একটা সেটের ভিতরে অনেক কিছু থাকে, সবগুলো মিলিয়ে একটা নাম বলতে চাইলে তখন এটাকে ইনস্ট্রুমেন্ট বলতে হয়। ঠিক আছে? তাহলে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এক একটা বিষয় যাচাই করার জন্য একটা করে টুল ব্যবহার করা হয়। যেমন নলেজ যাচাই করার জন্য ব্যবহার করা হয় রিটেন টেস্ট কোশ্চেন। আবার প্র্যাকটিক্যালি দক্ষতা আছে কিনা যাচাই করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে ডেমনস্ট্রেশন। হ্যাঁ, এবার নলেজের ডেপথ যাচাই করার জন্য ব্যবহার করা হয় ওরাল কোশ্চেন। তাহলে এই যে আলাদা আলাদা টুল হয়, এই সবগুলো যখন একসাথে করা হয়, একটা সেট করা হয়, তখন এটাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট। তাহলে সেই হিসেবে আপনারা ধরো স্কিলের অ্যাসেসমেন্টে বসেছেন, অ্যাসেসমেন্ট যখন আপনাকে এনে কাগজপত্র দেয়, তখন একসাথে পিন মারা থাকে কিনা সবগুলো? সেই পিন মারার শুরুতেই সেলফ অ্যাসেসমেন্ট গাইড, তারপরে এগ্রিমেন্ট শিট, তারপরে দেখা যায় যে এইখানে থাকে হচ্ছে রিটেন টেস্ট কোশ্চিন, তারপরে ডেমনস্ট্রেশন, তারপরে অবজারভেশন চেকলিস্ট, এইভাবে করে সিরিয়ালি একটার পর একটা থাকে। তো প্রত্যেকটা আলাদা আলাদা টুল। তো সবগুলোকে যখন পিন মেরে আপনার সাথে একসাথে করে দিছে, ওইটা হচ্ছে আপনার জন্য অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। আপনারা কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? হ্যাঁ, কোনটা? কার্স। কার কার্সও টুল। কার্সে একটা কাজ, রেজাল্ট পাওয়া যায় এটাতে, এটা হচ্ছে টুল। হ্যাঁ, কিন্তু ওটাতে শুধু রেজাল্ট পাওয়া যায়, ওটা দেখে আপনি অবজারভেশন করতে পারবেন? ওটাতে রিটেন টেস্ট নিতে পারবেন? পারবেন না তো। ওটা শুধু রেজাল্টের জন্য। এটাতে কার্স টুলস না ইনস্ট্রুমেন্ট? এটা প্রশ্ন করেছে যে এটা। হ্যাঁ, ওনার পছন্দ হয়নি। পছন্দ হয়নি না? হর্ন ইফেক্টে পড়েছেন। আচ্ছা, আচ্ছা, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, অসুবিধা নেই। দেখা যাক, আরো আরো তাহলে যাচাই করতে হবে। কিন্তু হিসেবে প্রত্যেকটা সিঙ্গেল ইভেন্টের জন্য যেটা লাগে সেটা টুল, আর একাধিক টুল একসাথে হলে সেটা ইনস্ট্রুমেন্ট হয়। ঠিক আছে, আপাতত আমরা এই পর্যন্ত থাকি। তারপর আমরা স্টাডি করতে করতে যদি এটাতে আরো ধারণার চাইতে ডেভেলপ হয়, সেটা আমরা কথা বলবো। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে এই সিবিএলএম এ টোটাল আমাদের জানার পরিধি। আচ্ছা, এবার আসেন মেইন ফিচার অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের ফিচারগুলো কি? অ্যাসেসমেন্টে কি কি থাকে দেখেন, তিনটা কথা থাকে। হ্যাঁ, একটা হচ্ছে কালেকশন অফ এভিডেন্স। এভিডেন্স কালেকশন হয় অ্যাসেসমেন্টের সময়। আর তারপরে হয় হচ্ছে মেকিং প্রফেশনাল জাজমেন্ট। একদম এক প্রফেশনাল একটা জাজমেন্ট হয়, কম্পিটেন্ট নাকি নট ইয়েট কম্পিটেন্ট। ঠিক আছে? আর বেঞ্চমার্ক, অর্থাৎ আদর্শ কার সাথে আমরা মিলিয়ে এই ডিসিশন নেব, সেটা হচ্ছে ধরা হয় হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সিএস। অর্থাৎ সিএস অনুযায়ী আমাদেরকে যাচাই করতে হয় যে তার পারফরমেন্স ঠিক আছে নাকি ঠিক নাই। সিএস এর সাথে মিললে কম্পিটেন্ট, যদি সিএস এর স্ট্যান্ডার্ডের সাথে না মিলে তাহলে সেটা নট ইয়েট কম্পিটেন্ট। তাহলে তিনটা কাজ, একটা হচ্ছে এই এভিডেন্স কালেকশন করা, জাজমেন্ট করা, সিদ্ধান্ত নেওয়া, আর হচ্ছে এটা মিলিয়ে দেখা, বেঞ্চমার্ক মনে করা হচ্ছে সিএস কে। এই তিনটা হচ্ছে ফিচার অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের কিছু বৈশিষ্ট্য আছে। অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য আছে, আমরা পরীক্ষা দিতাম আগে, এখন তো অ্যাসেসমেন্ট দেই। অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইট ইজ এভিডেন্স বেসড, অর্থাৎ
এটাতে প্রমাণপত্র ছাড়া কোনো কথা হবে না, যেটাই যতগুলোই কাজ হবে তার প্রত্যেকটার এগেনস্টে কিন্তু একটা করে প্রমাণ আছে, কাগজ ছাড়া একটাও নাই, হ্যাঁ, এভিডেন্স থাকবে। আচ্ছা, ইট ইজ ক্রাইটেরিয়ন রেফারেন্স, এই ক্রাইটেরিয়নের অর্থ মানে কি? ক্রাইটেরিয়ন এর অর্থ তো আমিও জানি না, একটু দেখে আসি। হ্যাঁ, ক্রাইটেরিয়ন মানদণ্ড। তাহলে এটা হচ্ছে মানদণ্ড নির্ভর, এটা হতে হবে। হ্যাঁ, ডিসিশন অ্যাবাউট কম্পিটেন্সি আর বেসড অন এভিডেন্স। তাহলে ডিসিশন যেটাই আমি নেব সেটা এভিডেন্সের উপরে ভিত্তি করে নিতে হবে। এরপর ইট ফোকাস অন ক্যাপাসিটি টু পারফর্ম ইন দি ইন্ডাস্ট্রি। এটা ফোকাস করা হয় যে পারফরমেন্স আমরা যাচাই করতেছি সেটা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য কতটুকু উপযোগী, হ্যাঁ, কতটুকু সক্ষম হবে এই ক্যান্ডিডেট ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য। এই জন্য অ্যাসেসর সাধারণত চাওয়া হয় ইন্ডাস্ট্রি এক্সপার্ট পারসন যিনি, তিনি অ্যাসেসর হলে এটা যাচাইটা ওইভাবে হয়। কারণ আমরা লার্নিং সেন্টারে যেভাবে ডেলিভারি দেই, যতটুকু শিখাই ইন্ডাস্ট্রিতে কিন্তু ওইটুক যোগ্যতায় কাজ করা যায় না। তো ইন্ডাস্ট্রি পারসন হলে বোঝা যায় যে আসলে গ্যাপটা কতটুকু আছে। এই জন্য বলছে ইটস ফোকাস অন ক্যাপাসিটি টু পারফর্ম ইন দি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে পারফর্মের ক্যাপাসিটিটা এখানে ফোকাস করা হয়। এভিডেন্স অফ কম্পিটেন্সি মে কালেক্ট ওভার এ পিরিয়ড অফ টাইম। এটা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে এভিডেন্স কালেক্ট করতে হয়, এমন না যে 7 দিন ধরে অ্যাসেসমেন্ট চলতেছে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই দেয়, একটা জবের সময় দিয়ে দেয়, রিটেনের সময় দিয়ে দেয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা কালেক্ট করতে হয়। আর ইট এনশিওরস দ্যাট অ্যাসেসর্স জাজমেন্ট আর রিলায়েবল। এটা নিশ্চিত করে যে অ্যাসেসর এই যে জাজমেন্ট দিয়েছে সেটা বিশ্বাসযোগ্য, তারা ভুলভাল দেয়নি। এটা এটা অ্যাসেসমেন্ট প্রসেস হোক, এটা এনএসডিএ হোক, সবাই এটা বিশ্বাস করে যে অ্যাসেসর ঠিক জাজমেন্ট দিয়েছে। যদিও অনেক সময় আমাদের জাজমেন্ট পছন্দ হয় না, কারণ সেটা কেন পছন্দ হয় না সেটা নিয়েও পড়া আছে। হ্যাঁ, কিন্তু ধরে নেওয়া হয় অ্যাসেসর সাধারণত সঠিক বিচারই করে থাকেন, ভুল হতে হয় না এমন না, ভুল হয়, অনেক রেকর্ড আছে। সে ভুল নিয়েও পড়া আছে। তাহলে এগুলো হচ্ছে অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য। এবার আসি যে অ্যাসেসমেন্টে হয় কি। অ্যাসেসমেন্টের আমরা সাধারণত যেটা ফেস করি, অ্যাসেসমেন্ট এ পর্যন্ত যারা স্কিলে বসেছেন তারা কি ফেস করেছেন, আপনারা সাধারণত সকালে গেছেন, তারপরে সেখানে আপনাদেরকে কিছু কাগজপত্র পূরণ করে নিয়েছে, যেগুলো সাধারণত অ্যাসেসমেন্ট টুল ছিল, অনেকগুলো টুল মিলে ইনস্ট্রুমেন্ট ছিল, পূরণ করেছেন। এরপরে একটা রিটেন এক্সাম দিয়েছেন, তারপরে ডেমনস্ট্রেশন দিয়েছেন, ওরাল হয়েছে, তারপরে অ্যাসেসর রেজাল্ট দিয়ে চলে গেছে। ঠিক আছে, এটা এটা একটা কাজ ছিল। অ্যাসেসমেন্টের যতগুলো কাজ হয় এই অ্যাসেসমেন্টের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার এই যতগুলো অ্যাসেসমেন্টের মানে এই প্রসেসের ভিতরে যতগুলো কাজ আছে, ওই কাজটা হচ্ছে অ্যাসেসমেন্টের দিনের কাজটা হচ্ছে একটা কাজ। এছাড়া এর আগে পরে অনেক কাজ থাকে, ওই সিনেমার মতো আর কি। সিনেমায় যেরকম আমরা 3 ঘন্টার সিনেমা দেখি, কিন্তু এই 3 ঘন্টার সিনেমা করার জন্য কিন্তু বহুদিন বহুদিন এই অভিনেতারা অভিনয় করেছেন, পরিচালকরা এটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন। এটা আবার এই ইয়াতে এসে স্টুডিওতে এসে এর সাথে কিছু শব্দ যোগ করা হয়েছে, অনেক ডিজাইন হয়েছে, তারপরে এটা সিনেমা হিসেবে তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখি কিন্তু সরাসরি ওই 3 ঘন্টার সিনেমা। ঠিক অ্যাসেসমেন্টের ঘটনাও এরকম, এর আগে কাজ থাকে, পরে কাজ থাকে। অ্যাসেসমেন্টের দিনের কাজটা আমরা সাধারণত দেখি। তো আগে কি কাজ থাকে দেখেন, প্রথমে আগে চিন্তা করতে হয়, খুঁজে বের করতে হয় সিএস, আইডেন্টিফাই সিএস আর কনফার্ম দি পারপাস অ্যান্ড কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের কনটেক্সট আর পারপাস আগে ঠিক করতে হয় এবং সিএস খুঁজে বের করতে হয়। তারপরে ডিটারমাইন টাইপ অফ এভিডেন্স রিকোয়ার্ড, কোন টাইপের এভিডেন্স দরকার হবে, প্রয়োজন হবে, সেটা আগেই সিদ্ধান্ত নিতে হয়, নির্দিষ্ট করতে হয়। তারপর আইডেন্টিফাই সুইটেবল মেথডস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, তাহলে কোন কোন মেথড আমরা অ্যাপ্লাই করব এবং কি টাইপের ইনস্ট্রুমেন্ট ডিজাইন করব সেটাও খুঁজে বের করতে হয়। আইডেন্টিফাই ম্যাটেরিয়ালস, রিসোর্স অ্যান্ড ইকুইপমেন্ট রিকোয়ার্ড, তাহলে ম্যাটেরিয়ালস, রিসোর্স, ইকুইপমেন্ট কী কী দরকার হবে সেটাও সিদ্ধান্ত নিতে হয়।
এরপরে ডকুমেন্ট অল দি অ্যাবভ ইন অ্যাসেসমেন্ট প্ল্যান। এই সবগুলোকে একটা অ্যাসেসমেন্ট প্ল্যানের ভিতরে এটা ডকুমেন্টের আকারে লিখতে হয়। তারপরে কাজ হয় হচ্ছে ডেভেলপ রিলেভেন্ট অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডকুমেন্ট। অ্যাসেসমেন্টের জন্য যে ইনস্ট্রুমেন্ট লাগে সেটা, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ডকুমেন্ট অর্থাৎ কিছু অফিসিয়াল চিঠিপত্র, এরপরে অ্যাসেসমেন্ট অ্যাসেসর নিয়োগ, অফিসার নিয়োগ ইত্যাদি ইত্যাদি অনেক চিঠিপত্র লিখতে হয়, সেগুলো সব একবারে ডেভেলপ করতে হয়। তার মানে এখানে যা আছে এই সবগুলো মূলত অ্যাসেসমেন্ট শুরু হওয়ার আগের কাজ, অ্যাসেসমেন্টের দিনের আগের কাজ। অ্যাসেসমেন্ট এখনো শুরুই হয়নি, আগের স্টেপগুলো এগুলো। এরপরে কি আছে, তাহলে অ্যাসেসমেন্টে কি হয় সেটা একটু দেখে আসতে পারলে ভালো হইতো। অ্যাসেসমেন্টে পাবো কিনা আমরা অ্যাসেসমেন্ট সম্ভবত এখানে অ্যাসেসমেন্টের দিনে কি হয় এটা সম্ভবত এখানে না, এটা পরের সিবিএলএম আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমাদের জানা দরকার, তাহলে এখানে যেহেতু কথা আসছিল প্রথমেই যে পারপাস এবং কনটেক্সট এই দুইটা আগে এই কনফার্ম হতে হবে। তো আমরা আগে পারপাস বুঝে নিই আর কনটেক্সট বুঝে নিই। কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট ইজ দি এনভায়রনমেন্ট অর সেটিং অফ অ্যাসেসমেন্ট। তার মানে অ্যাসেসমেন্টের পরিবেশ বলি অথবা ব্যবস্থাপনা বলি, ম্যানেজমেন্ট বলি, যেটা বলতেছি সেটাই হচ্ছে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের মধ্যে অনেকগুলো কথা আছে। তার প্রথমটা হচ্ছে ফিজিক্যাল সেটিং। ফিজিক্যাল সেটিংয়ের মধ্যে পড়বে হচ্ছে এই অ্যাসেসমেন্ট কোন প্রতিষ্ঠানে হবে, কোন অকুপেশনে হবে, কোন লেভেলের হবে, ক্যান্ডিডেট কারা, আরপিএল নাকি রেগুলার, এই টাইপের আগেই চিন্তা করা। এটা হচ্ছে কনটেক্সটের হচ্ছে ফিজিক্যাল সেটিং। এরপরে হচ্ছে কনটেক্সটের ভিতরে আরেকটা অংশ থাকে হচ্ছে টুলস, ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস, এটাও কনটেক্সটের ভিতরে থাকে। এরপরে থাকে হচ্ছে ম্যাটেরিয়ালস, আর 4 নম্বরে থাকে হচ্ছে পারপাস। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, কি উদ্দেশ্যে অ্যাসেসমেন্টটা হবে। হ্যাঁ, তো সেই উদ্দেশ্যটা অনেক টাইপের হতে পারে। আমরা এখন পর্যন্ত বাংলাদেশে যেগুলো দেখতেছি ইনস্টিটিউটে সেগুলো সবগুলোই হচ্ছে সার্টিফিকেটের জন্য, যে সার্টিফাইড হলে অর্থাৎ কম্পিটেন্ট হলে সে একটা সার্টিফিকেট পায়। কিন্তু যারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেয় বিআরটিএতে সেটাও কিন্তু অ্যাসেসমেন্ট, সেখানে কিন্তু সার্টিফিকেট পায় না, পায় লাইসেন্স। হ্যাঁ, আবার অনেক সময় এই যে বিভিন্ন বাহিনীর ভিতরে আর্মি বলেন, বিডিআর বলেন, নৌবাহিনী বলেন, ওদের ভিতরে কিন্তু মাঝে মধ্যে অ্যাসেসমেন্ট হয়। সে অ্যাসেসমেন্ট হলে কি হয়, যারা ভালো করে তারা প্রমোশন পায়। আবার আমরা যদি কেউ চাকরি নিতে চাই তাহলে সেক্ষেত্রে একটা পরীক্ষা হয়, মানে কি অ্যাসেসমেন্ট হয়। সেই অ্যাসেসমেন্টের কাজ হচ্ছে রিক্রুটমেন্ট। হ্যাঁ, আবার যদি দেখা যায় যে আমরা যারা ট্রেনার আছি, আমাদের নতুন একটা অকুপেশন বা নতুন প্রযুক্তি আসতেছে, সেই প্রযুক্তিতে আমাদের ট্রেনিংয়ের দরকার আছে কি নাই সেটা যাচাই করার জন্য একটা অ্যাসেসমেন্ট নেওয়া যেতে পারে। তাহলে ট্রেনিং নিডসের জন্য, নিড যাচাই করার জন্য অ্যাসেসমেন্ট নেওয়া যায়। অথবা আমরা যারা ট্রেনিং ডেলিভারি দেই, আমরা এই সিবিটিএস সিস্টেমের শুরুতেই, ট্রেনিংয়ের শুরুতেই, শুরুর দিনেই একটা অ্যাসেসমেন্ট নিতে হয়। হ্যাঁ, অ্যাসেসমেন্ট নিতে হয় ক্যান্ডিডেটদের জানার জন্য যে তার কি পরিমাণ নলেজের গ্যাপ আছে। আমরা যে কোর্স পড়াতে চাচ্ছি সেটার ফাইনাল এক্সামের মতোই, অ্যাসেসমেন্টের মতো একটা এক্সাম নিতে হয়, নিয়ে যাচাই করা যায় যে তার আসলে কতটুকু জানার ঘাটতি আছে, অর্থাৎ তার ট্রেনিংয়ের নিড কতটুকু। এইভাবে করে তাহলে তার ট্রেনিং নিডও কিন্তু এই অ্যাসেসমেন্টের মাধ্যমে করা যায়। এরপরে হচ্ছে এই কাউকে যদি আমি ট্রেনিং ছাড়াই সার্টিফিকেট দিতে চাই, মূল্যায়ন করতে চাই, রিকগনিশন করতে চাই, তাহলে তার জন্য অ্যাসেসমেন্ট নেওয়া যায়, যেটাকে আমরা আরপিএল বলি, যে সে শুধু অ্যাসেসমেন্ট দিবে আর সার্টিফিকেট নেবে, ট্রেনিংয়ের দরকার নেই। তাহলে এই অনেকগুলো পারপাসে অ্যাসেসমেন্ট হয়। তাহলে মূল কথা হচ্ছে কনটেক্সটের ভিতরে আমরা বলতে পারি হচ্ছে অ্যাসেসমেন্টটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, অথরিটি কে, ক্যান্ডিডেট কে, কোন প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে একটা সেটিং। হ্যাঁ, আর হতে পারে যে এর সাথে কি ধরনের টুলস, ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস কি ধরনের লাগতে পারে,
ম্যাটেরিয়ালস কী ধরনের লাগতে পারে, এগুলোও কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের অংশ। আর সেই সাথে হচ্ছে অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। এই চারটা কথা দিয়ে মূলত কনটেক্সট অফ অ্যাসেসমেন্টকে আমরা বর্ণনা করি। পারপাসের মধ্যে আবার অনেক কথা বলা যেতে পারে, কিন্তু আমরা যখন অ্যাসেসর হিসেবে পারফর্ম করতে যাই তখন তো আমার পারপাস একটাই থাকে। আমার সামনে যে ক্যান্ডিডেটরা আছে অ্যাসেসমেন্টে বসেছে, তারা তো একটা উদ্দেশ্যে আসছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন পারপাস হতে পারে, কিন্তু একটা অ্যাসেসমেন্ট ইভেন্টে একটা অকুপেশনে কিন্তু একটাই পারপাসই থাকে। সুতরাং একটা পারপাসে ওইখানে হয়, ব্যবহার করা হয়। এ হচ্ছে অবস্থা। জি, ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামাল। হ্যাঁ, টুলস, ইকুইপমেন্ট এগুলো হচ্ছে যন্ত্রপাতি, ফ্যাসিলিটিস মানে সুযোগ সুবিধা, আর ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামাল। যেমন আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন, কম্পিউটার ডিপার্টমেন্টের কম্পিউটার হচ্ছে টুলস, ইকুইপমেন্ট। আর কাগজ, প্রিন্টারের কালি ইত্যাদি হচ্ছে ম্যাটেরিয়ালস, খাতা কলম এগুলো। ঠিক আছে, ম্যাটেরিয়াল হচ্ছে যেগুলো খরচ হয়ে শেষ হয়ে যায়। টুলস ইকুইপমেন্ট যেগুলো বারবার ব্যবহার করা যায়। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কনটেক্সট। এই কনটেক্সটটা কোথায় লাগে? যখন অ্যাসেসররা অ্যাসেসমেন্ট নিতে আসে, এসেই কিন্তু আগে কনটেক্সট বলে। অ্যাসেসররা দেখবেন একটা প্রাথমিক বক্তব্য দেয়। হ্যাঁ, তো প্রাথমিক বক্তব্যে মূলত এই কথাগুলোই বলে। একটু খেয়াল করে মিলাই দেখেন, ঘুরে ফিরে এগুলো আসতেছে। হ্যাঁ, সেই বলে যে আমি আমি অ্যাসেসর অমুক অমুক এনএসডি থেকে আসছি। হ্যাঁ, আপনারা অ্যাসেসমেন্ট দিতে আসছেন, এই অমুক অকুপেশন অমুক লেভেল এইখানে ইত্যাদি ইত্যাদি থাকবে। হ্যাঁ, এগুলো দিয়ে এই প্রাথমিক বক্তব্যের কথা হচ্ছে কনটেক্সট দিয়ে হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অনেক সময় অ্যাসেসমেন্টের সময় প্রশ্ন হয় যে আপনি আপনার ক্যান্ডিডেটদেরকে কিভাবে প্রস্তুত করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে এই প্রস্তুত করার কাজ হচ্ছে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বর্ণনা করা। হ্যাঁ, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বর্ণনা করলেই অ্যাসেসমেন্টটা মোটামুটি রেডি হয়ে যায় যে আমরা এখন অ্যাসেসমেন্টে বসতে যাচ্ছি। আচ্ছা, এরপরে আসেন প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা নিয়ে প্রত্যেকটা পয়েন্টের ক্লিয়ার ধারণা থাকলে তখন আপনি এমসিকিউতে ভালো করবেন। আর যত অ্যাসেসমেন্ট টুল ডিজাইন করবেন, অ্যাসেসমেন্ট ডিসিশন নেবেন, সব জায়গাতে এই পয়েন্টগুলো লাগবে। হ্যাঁ, চারটা প্রিন্সিপালস হয়। হ্যাঁ, তার প্রথমটা হচ্ছে ভ্যালিডিটি। ঠিক আছে, ভ্যালিডিটি এটা সংক্ষেপে বোঝার জন্য যেটা লিখে দিয়েছি দেখেন, সেটা হচ্ছে যদি অ্যাসেসমেন্ট আমরা যেটা নিচ্ছি সেটা যদি এই পিসি মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া, এলিমেন্ট আর ইউনিট, এই তাহলে সকল ইউনিটের, সকল এলিমেন্টের, সকল পারফরমেন্স ক্রাইটেরিয়া যদি অ্যাসেসমেন্ট কভার করতে পারে, সকল কিছু যাচাই করতে পারে, তখন সেই অ্যাসেসমেন্টকে আমরা বলতেছি ভ্যালিড অ্যাসেসমেন্ট। তাহলে কোনো কিছু বাদ যদি যায়, কোনো একটা বাদ গেলে জাজমেন্ট থেকে, বিবেচনা থেকে, তাহলে সেটা ভ্যালিড অ্যাসেসমেন্ট হয় না। আচ্ছা, এরপর রিলায়েবিলিটি। হ্যাঁ, এটা কখন হয়? যদি ভিন্ন জায়গায় অ্যাসেসমেন্ট হচ্ছে, ক্যান্ডিডেট ভিন্ন, অ্যাসেসর ভিন্ন, সিচুয়েশন ভিন্ন, কিন্তু একই মেথড অ্যাপ্লাই হচ্ছে। এটা উদাহরণস্বরূপ যদি বলেন, সাপোজ ধরেন আগামী শনিবারে অ্যাসেসমেন্ট হবে ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সবগুলোতে কম্পিউটার অপারেশন লেভেল 3। তো সেই ক্ষেত্রে এক মিনিট, একটা কল অ্যাটেন্ড করে নিই। হ্যাঁ, ইম্পর্টেন্ট। স্যার, সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। হ্যাঁ, টু স্টোনে লেকচার দিচ্ছি। হ্যাঁ, টু স্টোন, হ্যাঁ। হুম, আচ্ছা, ক্লাস শেষ করে আমি কল দিব নি। ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি ধরেন 3 জায়গাতেই কম্পিউটার অপারেশন লেভেল 3 অ্যাসেসমেন্ট হচ্ছে আগামী শনিবার, সেক্ষেত্রে যে মেথডগুলো ফলো হবে, রিটেন, ওরাল, ডেমনস্ট্রেশন, এরকম যদি 3টা মেথড হয় রাজশাহীতে, রিটেন, ওরাল, ডেমনস্ট্রেশন, ঠিক ময়মনসিংহ সেটাই হতে হবে। হ্যাঁ, এরপরে ঢাকাতেও সেটাই হতে হবে। সব জায়গায় একই দিনে, একই দিনের অ্যাসেসমেন্ট ভিন্ন মেথডে হতে পারবে না। এটা হচ্ছে রিলায়েবিলিটি।
সেম মেথড ইউজ করাই হচ্ছে রিলায়েবিলিটি। ফ্লেক্সিবিলিটি হয় কখন? যখন আমরা নলেজ স্কিল অ্যাটিটিউডে একটা সীমা থাকে, যে পর্যন্ত আমার জানতে হবে, ক্রিটিক্যাল অ্যাসপেক্ট থাকে। হ্যাঁ, এটা যে এভিডেন্স গাইডের মধ্যে দেখবেন যে লেখা আছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি। হ্যাঁ, সেটা ঠিক রেখে, ওই রেঞ্জটা রেখে যদি কিছু ছোটোখাটো কাজ যদি ছেড়ে দেওয়া হয়, যে ঠিক আছে এটা করার দরকার নাই, তাহলে সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আর ফেয়ারনেস কখন হয়? যদি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করি। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কেন করা হয়? যাতে করে আমার দুর্বল ক্যান্ডিডেট যারা ছিল, ডিজেবল ক্যান্ডিডেট ছিল, মহিলা ছিল, হ্যাঁ, সবগুলো ক্যান্ডিডেট একই মতো একই সমান সুযোগ পায়, একই সমান পারফরমেন্স করতে পারে। এটা হচ্ছে এই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, তো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট যে সকল অ্যাসেসমেন্টে করা হয়, ওই অ্যাসেসমেন্টকে বলা হয় ফেয়ার অ্যাসেসমেন্ট। তাহলে এই চারটা হচ্ছে অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল। হ্যাঁ, এই চারটা প্রিন্সিপালকে মাথায় রেখে আমাদের এই অ্যাসেসমেন্টের কাজগুলো ডিজাইন করতে হয়। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে টাইপ অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টটা দুই ধরনের হয়, ফর্মেটিভ আর সামেটিভ। ফর্মেটিভ মানে হচ্ছে আমরা কোর্সের মাঝখানে যে সকল অ্যাসেসমেন্ট নিই যাচাই করার জন্য যে ক্যান্ডিডেটদের পারফরমেন্স কোন অবস্থায় আছে, তাদের লার্নিং ঠিক আছে কিনা, অগ্রগতি ঠিক আছে কিনা, সেই ধরনের অ্যাসেসমেন্ট প্রোগ্রেস যাচাই করার জন্য যেটা করি সেটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর সামেটিভ অ্যাসেসমেন্ট হয় যদি ট্রেনিংয়ের শেষে, ট্রেনিং ফিনিশ করার পরে যদি আমরা কোনো অ্যাসেসমেন্ট নিই, যে অ্যাসেসমেন্টের ফলে তারা একটা সার্টিফিকেট পেতে পারে, অর্থাৎ তার পারপাস যদি কভার করে, সার্টিফিকেটের জন্য হোক, প্রমোশনের জন্য হোক, রিক্রুটমেন্টের জন্য হোক, সেটা যদি ঘটে ঘটনা, তাহলে সেটা হবে হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। এই দুই ধরনের অ্যাসেসমেন্ট আমরা সাধারণত পরিচিত আছি সবাই। হ্যাঁ, ওই যে যেটা এনএসডি থেকে এসে নেয় সেটা সামেটিভ, আর আমরা মাঝখানে যা নেই সেগুলো হচ্ছে ফর্মেটিভ। আমরাও শেষে নিলে সামেটিভ হবে, সেটা অসুবিধা নাই। আচ্ছা, এবার আসি এভিডেন্স। এভিডেন্স হচ্ছে কিছু ইনফরমেশান, এই ইনফরমেশানকেই সাধারণত এভিডেন্স বলা হয়। ইনফরমেশান কেমন ইনফরমেশন? যেটা গ্যাদার করা হয়, ম্যাচ মানে মিলানো হয় এগেনস্ট ইউনিট অফ কম্পিটেন্সি, অর্থাৎ ওই যে সিএস এর যে ইউনিট অফ কম্পিটেন্সি আছে সেগুলোর সাথে মিলানো হয়, তারপরে প্রমাণ করা হয় যে কোনো একজন পার্সন কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ যে এভিডেন্স, যে প্রমাণপত্রের কারণেই কোনো একজন ক্যান্ডিডেট কম্পিটেন্ট অথবা নট ইয়েট কম্পিটেন্ট হয়, ওগুলোকে আমরা এক কথা এভিডেন্স বলি। আচ্ছা, এভিডেন্স আবার দুই প্রকারের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স, একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট হচ্ছে যে এভিডেন্স কালেকশনের জন্য অ্যাসেসর এবং ক্যান্ডিডেট একই সময়ে একসাথে উপস্থিত থাকতে হয়, সেই এভিডেন্সগুলো ডাইরেক্ট এভিডেন্স। আর যেটা সংগ্রহের জন্য অ্যাসেসর ক্যান্ডিডেট একসাথে না থাকলেও চলে, অ্যাসেসর ক্যান্ডিডেটের পারফরমেন্স কোনো খাতা কলম বা ডকুমেন্ট ইত্যাদি দেখে পরেও মূল্যায়ন করতে পারে, সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। তাহলে ডাইরেক্ট এভিডেন্স কোনগুলো? দেখেন, অবজারভেশন মানে প্র্যাকটিক্যাল, যেটা প্র্যাকটিক্যাল আমি যখন করছি, অ্যাসেসর তো তখন না থাকলে সে বুঝতে পারবে না আমি করছি কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা। ওরাল কোশ্চেন, অ্যাসেসর মুখে প্রশ্ন করবে, আমি মুখে উত্তর দিব, আমি না থাকলে, দুই জায়গায় থাকলে তো হবে না। ডেমনস্ট্রেশনও তাই। হ্যাঁ, প্র্যাকটিক্যাল এটা। আর ইনডাইরেক্ট এভিডেন্স হচ্ছে ফিনিশড প্রোডাক্ট। কোনো একটা কাজ আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছি, সেটা যদি অ্যাসেসরকে দেখায় যে স্যার আমি আগে করেছিলাম, এটা তো আমি যখন করেছি তখন অ্যাসেসর ছিল না, এটা পরে মূল্যায়ন করবে। রিটেন টেস্ট, যখন ক্যান্ডিডেটরা রিটেন টেস্টের প্রশ্নের উত্তর দেয় তখন তার অ্যাসেসর মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। যখন অ্যাসেসর মূল্যায়ন করে তখন তো আবার ক্যান্ডিডেট অ্যাসেসরের সামনে থাকে না। অর্থাৎ এক সময় এটার মূল্যায়ন হয়, এক সময় এটার পারফরমেন্স হয়। অর্থাৎ ভিন্ন ভিন্ন সময়ে ঘটনা যদি ঘটে, অ্যাসেসরের সামনে যদি সরাসরি থাকতে না হয়, তাহলে সেই এভিডেন্সগুলো হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। এরপরে আসেন রুলস অফ এভিডেন্স। এটা আরও একটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, ওইখানে 4টা ছিল প্রিন্সিপালস, এখানে 6টা আছে হচ্ছে রুলস। হ্যাঁ, রুলস হয় হচ্ছে এভিডেন্সের নিয়ম কানুন, আর প্রিন্সিপাল মূলনীতি হয় হচ্ছে অ্যাসেসমেন্টের। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে রুলসগুলো হচ্ছে ভ্যালিড, কিছু মিল আছে কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়, খেয়াল রাখবেন।
হ্যাঁ, এখানে ভ্যালিড আছে, ওখানেও ভ্যালিড ছিল, দুইটাই ভ্যালিড দিয়ে শুরু, এই জন্য ঝামেলাটা লাগে। তাহলে এখানে ভ্যালিড, ভ্যালিড মানে হচ্ছে এগুলো সরাসরি পারফরমেন্স ক্রাইটেরিয়ার সাথে এটা মিলে যায়, হ্যাঁ, সম্পর্কযুক্ত পারফরমেন্স ক্রাইটেরিয়ার সাথে। অর্থাৎ আমরা যা করব, আমরা এভিডেন্স যেগুলো তৈরি করব, টুলস যেগুলো তৈরি করব, সেগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়ার সাথে মিলে যেতে হবে, পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে ভিন্ন যেন না হয়। দ্বিতীয়টা হচ্ছে কারেন্ট। কারেন্ট হচ্ছে আমরা যেটা যাচাই করতে চাচ্ছি তার নলেজ, তার স্কিলটা কারেন্ট কিনা। কারেন্ট মানে হচ্ছে বর্তমান, সমসাময়িক কিনা, বর্তমানে যেটা প্রচলিত আছে স্কিলের ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে, সেই কারেন্ট নলেজ এবং স্কিল তার ভিতরে আছে কিনা। অনেকগুলোই তো পরিবর্তন হয়ে যায়, যেহেতু টেকনোলজি প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাপোজ যদি কেউ এই কনজিউমার ইলেকট্রনিক্সের কাজ শিখে, হ্যাঁ, এখন কিছুদিন আগেও ছিল যে কেউ ওই সিআরটি টেলিভিশন ঠিক করতে পারলেই তাকে টেলিভিশনের টেকনিশিয়ান বলা হতো, কিন্তু এখন যদি কেউ টেলিভিশনের টেকনিশিয়ান হতে যায় তাকে এলইডি টেলিভিশনে কাজ করতে শিখতে হয়। ঠিক আছে, একইভাবে কেউ যদি অটোমোবাইলের অটো মেকানিক্সের টেকনিশিয়ান হয়, কিছুদিন আগেও সে শুধুমাত্র ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন চালিত গাড়িগুলো ঠিক করতে পারলেই তাকে টেকনিশিয়ান আমরা বলতাম, কিন্তু এখন তো হাইব্রিড কার মেরামত করতে হয়। তাহলে এই হাইব্রিড কার মেরামতের নলেজ স্কিল তার আছে কি না, এইগুলো হচ্ছে, অর্থাৎ আপডেট যেটা মার্কেটে আসছে স্কিল, প্রযুক্তি, সেই সম্পর্কে তার নলেজ এবং স্কিল আছে কিনা, এটা হচ্ছে কারেন্ট। আর সাফিসিয়েন্ট হচ্ছে যদি আমরা ওই বিষয় যাচাই করার জন্য, তার স্কিল হোক, নলেজ হোক, সেগুলো যাচাই করার জন্য একের বেশি মেথড আমরা ইউজ করেছি কিনা, এবং সেগুলো এই সিএস এর সবগুলো অংশ, সিএস এর সবগুলো অংশ কভার করেছে কিনা। এটা কনসিস্টেন্ট হচ্ছে এভিডেন্স যেগুলো আমরা কালেক্ট করেছি এগুলো ধারাবাহিক আছে কিনা, একটা মাঝখানে আবার একটা বাদ পড়ে গেছে কিনা। বাদ পড়ে গেলে কনসিস্টেন্ট হবে না, সবগুলোই থাকতে হবে, যতগুলো দরকার সিরিয়ালি মেনটেন থাকতে হবে। হ্যাঁ, কাজ করার ক্ষেত্রেও তাই, ক্যান্ডিডেট কাজ করছে, সে দেখা গেল যে শুরু ভালো করেছে, মাঝখানে একটা কিছু বাদ দিয়ে শুধু ফিনিশিংটা করেছে, তো মাঝখানেরটা ঠিক নেই, তাহলে তো কনসিস্টেন্ট হলো না। এই জন্য কনসিস্টেন্ট মানে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা থাকা, এভিডেন্সের ক্ষেত্রেও যেরকম, স্কিলের ক্ষেত্রেও সেরকম, নলেজের ক্ষেত্রেও সেরকম। অথেন্টিক হবে তখন যখন যেটা আমরা যাচাই করছি এটা ওই ক্যান্ডিডেটের নিজের নিজের কাজ, ওন ওয়ার্ক, তখন এটাকে আমরা অথেন্টিক বলি। আর রিসেন্ট হয় হচ্ছে এনএসডি এর ক্ষেত্রে less than 3 ইয়ার্সের, 3 বছরের মধ্যের কোনো কিছু হলে সেটাকে আমরা রিসেন্ট বলি, আর 3 বছরের বেশি বয়স হয়ে গেলে সেটাকে আমরা রিসেন্ট বলি না। বিটিভিতে এটা 5 বছর বলতো। অর্থাৎ 3 বছরের মধ্যে কোনো জিনিসপত্র হলে সেটা আমরা যাচাই বাছাই করার জন্য আমরা সেটা গ্রহণযোগ্য মনে করতে পারবো আর কি, এর পুরাতন হলে হবে না। বিশেষ করে এটা লাগে হচ্ছে পোর্টফোলিও বা থার্ড পার্টি রিপোর্ট, ফিনিশ প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো জমা যখন দেয় তখন আমরা জিজ্ঞাসা করি যে এটা কয় বছর আগেকার, এটা 3 বছরের মধ্যে হলে আমরা এটা দেখতে পারি, না হলে কিন্তু হবে না। এই হচ্ছে রুলস অফ এভিডেন্স। হ্যাঁ, এই রুলস অফ এভিডেন্সগুলোও আমাদের লাগবে, এগুলো বিচার বিবেচনা করতে হবে যখন আমরা টুল ডিজাইন করব, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ডিজাইন করব, তখন এই রুলসও লাগবে, আবার এই প্রিন্সিপালসও লাগবে, এই দুইটাই আমাদের দরকার হবে। তো এইটা হচ্ছে আপাতত আমাদের আজকে এ পর্যন্ত জানলে আমরা কিছু কাজকর্ম শুরু করতে পারবো। হ্যাঁ, আর আরও কিছু পড়াশোনা আছে, এগুলো এই যে অ্যাসেসমেন্ট মেথড, এরপরে মেথড টুলস, এগুলো নিয়ে আছে। হ্যাঁ, তো আমরা সর্বশেষ যেটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান। অ্যাসেসমেন্ট প্ল্যানের ভিতরে অনেকগুলো কথা থাকে। প্রথম হচ্ছে পারপাস থাকে, কি উদ্দেশ্যে, কনটেক্সট থাকে অ্যাসেসমেন্টের। কনটেক্সট মানে ওই যে ফিজিক্যাল সেটিং, এরপরে হচ্ছে সেখানে ম্যাটেরিয়ালস, টুলস ইত্যাদি থাকে। এরপরে রিলেভেন্ট বেঞ্চমার্ক মানে হচ্ছে সিএস থাকে। আর কিছু ইনফরমেশান থাকে, সেটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট করা হবে, কিভাবে হবে, কোথায় হবে, কখন হবে। হ্যাঁ, এগুলো অর্থাৎ ডেট, তারিখ, ক্যান্ডিডেট সবগুলো নির্দিষ্ট করা থাকে অ্যাসেসমেন্ট প্ল্যানের ভিতরে। এইটা তো আমরা এরকম একটা প্ল্যান করব, এরকম এই যে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, এইটা আমরা আজকে করা শিখবো মূলত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের চলে যেতে হবে কোথায়, আমাদের কিছু ফরম্যাটস লাগবে। হ্যাঁ, ফরম্যাটসের জন্য খেয়াল করে দেখেন এখানে একটা সিএস আছে,
হ্যাঁ, এখানে একটা সিএস এর একটা অংশ আছে, ইউনিট কোড টাইটল ইত্যাদি ইত্যাদি, একটা ইউনিট অফ কম্পিটেন্সি আছে আর কি। আর এটা থেকে আমরা কাজটা করব কোথায়, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সে। হ্যাঁ, তাহলে কি কি কোথায় চলে যাবে এটা একটু আমরা মাথায় যদি রাখি, তাহলে আপনারা নিজেরা কাজটা করে ফেলতে পারবেন। খেয়াল করে দেখেন, শুরুতেই কি আছে, কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন মানে হচ্ছে ওই যে অকুপেশন এবং লেভেল, ঠিক আছে। তাহলে যেহেতু এটা রেফ্রিজারেশনের লেভেল 1-এর, এই জন্য এখানে লেখা আছে আরএসি লেভেল 1। এটা যদি কম্পিউটার হতো তাহলে লেখা থাকতো কম্পিউটার অপারেশন লেভেল 3। এরকম সুইং মেশিন হলে ওভেন সুইং মেশিন অপারেশন লেভেল 2, এই টাইপের ওই অকুপেশন এবং লেভেল একসাথে লিখে দিলে সেটাকে আমরা কোয়ালিফিকেশন বলি। এটা লিখে দিবেন, এবং সেটা সিএস এর প্রথম পেজে পাওয়া যায়, একদম টপে কভার পেজে পাওয়া যায়। আচ্ছা, তারপরে কি লাগে, ইউনিট কোড অ্যান্ড নেম, অথবা ইউনিট কোড অ্যান্ড টাইটেলও তো আমরা বলি, এখানে তো টাইটেল বলি অনেক সময়, টাইটেল এটাও বলা হয়, একই একই ব্যাপার, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি করবেন, এটার ক্ষেত্রে জাস্ট যে সিএসটা আপনি সাবমিট করেছেন এখানে, এই সিএস এর একদম শুরুতে চলে যাবেন। শুরুতে চলে গেলে এখানে আপনি এই যে ইউনিট কোড অ্যান্ড টাইটেল পাবেন, জাস্ট এখান থেকে কপি নেবেন। কপি নেবেন এভাবে, কপি নিয়ে এটা এইখানে বসাই দিবেন। ইউনিট কোড অ্যান্ড টাইটেল এটার মতো হয়ে গেল। তারপরে আছে ইউনিট ডেসক্রিপ্টর। ইউনিট ডেসক্রিপ্টরও তো এখানে পাবেন। সবগুলো সিএসএ মাথায় রাখতে হবে, আমরা সিএস এর বাইরে যেতে পারবো না। সিএস এর বাইরে গেলে এটা ভ্যালিড হবে না, যেহেতু রুলসের প্রথমটা হচ্ছে ভ্যালিড। ভ্যালিড মানে হচ্ছে রিলেটেড ডাইরেক্টলি টু পারফরমেন্স ক্রাইটেরিয়া। তাহলে এর সিএস এর বাইরে যাওয়ার তো সুযোগ নাই, তাহলে এটা আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে আমার কোনো কিছু চিন্তা করা লাগছে না, কোনো কিছু পরিবর্তন করতে হচ্ছে না, জাস্ট কপি করে বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা কোড টাইটেল, তারপর ডেসক্রিপ্টর। এরপরে আমার কাজ হচ্ছে এই মাঝখানে কোনো কাজ নাই, এ বি সি ডি এই চারটা জাস্ট আমরা বলেছি এগুলো হচ্ছে অ্যাসেসমেন্টের মেথড, কোন কোন পদ্ধতি ব্যবহার করে আমরা এই অ্যাসেসমেন্টটা গ্রহণ করব, এগুলো করে দেয়া, ঠিক আছে। তো আমরা ইচ্ছা করলে কিন্তু এগুলোকে একটু আগে পরে করে দিতে পারি। যেমন আমরা বলছি যে রিটেন টেস্টটা শুরুতে থাক, হ্যাঁ, এরপরে এই ডেমনস্ট্রেশন যেটা সেটা শেষে থাক, অথবা ডেমনস্ট্রেশন দ্বিতীয়তে থাক সিরিয়াল, আমরা যেভাবে পারফর্ম করি সেভাবে মনে রাখলে আমাদের সুবিধা। আর ওরাল কোশ্চেনটা 3 নম্বরে থাক। তাহলে আমরা সাধারণত অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যেটা করে অভ্যস্ত, যে শুরুতে রিটেন টেস্ট, তারপরে ডেমনস্ট্রেশন, তারপরে ওরাল কোশ্চেন। তাহলে এ বি সি ডি, ডি হচ্ছে এই পোর্টফোলিও অথবা স্যাম্পল প্রোডাক্ট যেটা, এটা যেভাবে আছে এইভাবেই থাক। কাজ হচ্ছে আমার এখান থেকে, এখানে প্রথমে বাম দিকে যেটা আছে ইউনিট কোড অ্যান্ড নেম অথবা ইউনিট কোড অ্যান্ড টাইটেল, এখানে ইউনিট কোড অ্যান্ড টাইটেল, এটা কি করব, ওই আগের মতো এখান থেকে একবার কপি করা আছেই, এটা এখানে তো আছে, এখান থেকে আমরা এটা কপি করে এখানে বসাই দিতে পারি। এই যে এখানে বাস ইউনিট কোড অ্যান্ড টাইটেল বসে গেল। এইখানে দেখেন, খেয়াল করে দেখেন, এখানে আছে হচ্ছে কিছু এলিমেন্ট আছে, আর তার নিচে কিছু পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। চেনার উপায় হচ্ছে এলিমেন্টগুলো সাধারণত পূর্ণ অক্ষরে থাকবে, পূর্ণ নম্বর, যেমন 1, এই যে এলিমেন্ট নম্বর 2, এলিমেন্ট নম্বর 3। আর পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো দশমিক দিয়ে থাকবে, 1.1, 1.2 এইভাবে করে, 2 এরগুলো 2.1 থেকে এভাবে শুরু। এগুলো আমি পাবো কোথায়, এটা হচ্ছে আমি যে সিএসটা দিয়েছি, সিএস এর এখান থেকে কপি করতে হবে। সিএস এর এখানে পাবেন, এই যে এখানে বামের যেটা, বামের গুলো তো এলিমেন্ট, এখান থেকে কপি নিয়ে জাস্ট এখানে বসাই দেওয়া। এই প্রথমে আমরা এখানে এই এলিমেন্টের জায়গায় এলিমেন্ট বসাই দিব, বাস এলিমেন্ট হয়ে গেল। যদি মোটা করে বোল্ড করে দিবেন, হ্যাঁ। আচ্ছা, এবার পরে আমরা বসাবো পারফরমেন্স ক্রাইটেরিয়া। পারফরমেন্স ক্রাইটেরিয়াতে এখানে অনেকগুলো থাকতে পারে, কয়টা আছে দেখা যাক। প্রথম এলিমেন্টের ক্ষেত্রে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে 3টা,
আমরা এখান থেকে কপি নিয়ে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে বসাই দিব এইখানে। তাহলে 1.2 এটা নিচে চলে যাবে, এটা এখানে চলে যাক, সরি 1.3 1.3। এই তাহলে আমাদের প্রথম এলিমেন্টের জন্য আমাদের পারফরম্যান্স ক্রাইটেরিয়া বসানো শেষ। 1.3 পর্যন্ত কিন্তু আমরা বসাইছি, তার মানে 4 আর 5 দরকার নাই। তো 4 আর 5 কেটে দেন। কেটে দেওয়ার ক্ষেত্রে কি করবেন, সিলেক্ট করবেন, ডিলিট সেলস করবেন, তারপরে এন্টার র দিবেন, এন্টার রো দিলে এই সোজা সব ঘরটর কেটে যাবে। তাহলে এই 1 নম্বর এলিমেন্টের জন্য যে কাজগুলো করা দরকার ছিল, 1 নম্বর এলিমেন্টের জন্য আমাদের কাজগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে করে আপনারা 2 নম্বর এলিমেন্ট, এইবার কি হবে।